আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি যদি একটু ধরি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এ কথা তিনি বলেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থাটা কি যতটা কঠোর বা কঠিন শোনা যাচ্ছে কথাটি সেরকম কি? না, এটাই মানে সেরকম না দেখেই তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে আমরা খুব খুশি হয়ে গেছি আসলে, যে এরকম কথা তো অন্তত আমরা তাদের জায়গা থেকে শুনতে পেলাম। উনি খুব স্পষ্ট কয়েকটা লাইন বলেছেন। প্রথমত তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে, এবং স্পষ্টভাবে বলেছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব। এই তিনটা যদি শুধু বাস্তবায়ন তারা করেন, বিচারের জায়গা থেকে এই সরকারের প্রতি আমরা সবাই সন্তুষ্ট থাকবো। আমরা বলতে এনসিপিও বুঝাচ্ছি না, যারা এই জুলাই অভ্যুত্থানে ছিল। কারণটা হচ্ছে বাংলাদেশে এই বিচারহীনতার সংস্কৃতিটার কারণেই একটার পর একটা অপরাধ দিনে দিনে বাড়তেছে, এবং একটার পর একটা গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে ধর্ষণ, শিশু হত্যা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যেই ধারাবাহিকতাটা সেই ৭১-এর পর থেকে শুরু করে এই ২৪ পর্যন্ত এসেছে, বিএনপি মাত্র ক্ষমতা এসেছে ৪ মাস হয়েছে। সেই ধারাবাহিকতাকে তারা যদি আটকাতে চায়, এটাই পরিবর্তন, এটাই সংস্কার, এটাই আমাদের কাঙ্ক্ষিত জুলাইয়ের চাওয়া। সেই জায়গা থেকে তাহলে তাদের ওই ধারা থেকে বের হতে হবে, এই বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে ২০০৯ সালে নিজেদের বানানো স্ক্রিপ্টে টোটালি পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্য দিয়ে পিলখানায় তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেখানে প্রায় ৭৪ জন অফিসার সহ বিভিন্ন জনকে তারা সেখানে হত্যা করলো। এর পরবর্তীতে আমরা দেখলাম যে শাপলায় ১৩ সালে তারা আরেকটি গণহত্যা করলো, যেখানে রাতের আধারে নৃশংসভাবে যারা আলেম ছিল দেশের, তাদেরকে সকল বিদ্যুতের লাইন অফ করে দিয়ে গুলি চালিয়ে বর্বরভাবে শতাধিক আলেমকে তারা সেখানে হত্যা করলো। মোদি বিরোধী আন্দোলনে একটা গণতান্ত্রিক দেশে অন্য দলের মতের মানুষ বিরোধিতা জানাতেই পারে, সেখানে বিরোধিতার জায়গায় সে মোদি বিরোধী আন্দোলনে প্রায় ২০ জনকে হত্যা করা হলো। এবং সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম। আপা বলল কোটা সংস্কারের দাবি। আজকে ৪ তারিখ, আমরা ৪ জুলাই আছি। আজকের দিনেও ৪ তারিখে ওই ১৮ সালের যে পরিপত্র, এটা পুনর্বহাল করার একটা রায় ছিল কোর্ট থেকে, কিন্তু সেটা স্টে করে দেওয়া হয়। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনটা ৪ জুলাই হয়তো শেষ হয়ে যাবে। আমরা বিজয় মিছিলেরও আমাদের মাথায় একটা চিন্তা ছিল যদি সেদিন হয়ে যেত রায়টা, কিন্তু রায়টা তো হলো না। ৪ জুলাই কিন্তু পরিস্থিতি ওই পর্যন্তই। রায় যখন হলো না, আমরা দেখলাম যে এখানে আবার বিচার বিভাগকে ব্যবহার করা শুরু হচ্ছে। এখানে আবার বিচারের নামে, বিভিন্ন রায়ের নামে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক টালবাহানা শুরু হচ্ছে। সেটাকে ১০ তারিখে নেওয়া হলো, ১০ জুলাই পর্যন্ত গেল। সেখানে এটাকে আবার ১ মাস পিছানো হলো। হাইকোর্ট থেকে বললো যে ১ মাস পরে যাচাই বাছাই করে এটা আবার দিবে। তো আমরা যখন দেখলাম যে দিন শেষে এই বিচার বিভাগ তো স্বাধীন নয়, এবং এই বিচার বিভাগকে অপব্যবহার করে এই বাংলাদেশে বিগত সময়ে অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে আসলে, তাহলে ওই টালবাহানার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়া হবে, আমরা ঘরে ফিরে যাব। এর পরবর্তীতে আর একত্রিত হয়ে আন্দোলন করা এত সহজ না, একটা আন্দোলন গড়ে তোলা। আমরা এই একটা যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ১৫ জুলাই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী ক্যাডারদেরকে ভাড়া করে এনে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে নির্মম নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে, এবং আমাদের বোনেরা সবাই রক্তাক্ত হয়েছিল। যেই ছবিগুলো আপনারা হয়তো আজও যদি চোখ বন্ধ করে দেখতে পাবেন যে আমাদের বোনেরা কিভাবে রক্তাক্ত হয়েছিল। তাদেরকে মানে টার্গেট করে এভাবে লাঠিচার্জ করা হলো। ১৭ তারিখ আমাদের ক্যাম্পাস ছাড়া করা হলো, এবং ক্যাম্পাস ছাড়া করার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যা দেখেছি, টিয়ার শেল, একদম সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বুলেট, এমন কিছু নাই যে তারা ছুঁড়ে নেয়। ক্যাম্পাস ছাড়া করা হলো। এই ১৬ তারিখে, ১৬ জুলাই আমরা দেখলাম আমাদের ভাই আবু সাঈদ নিরস্ত্র ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে হত্যা করা হলো। এবং একই দিনে যখন ৬ জন হত্যা করা হয়, তখন আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে রক্ত মারিয়ে আর সংলাপ হবে না, কোনো সুযোগ নেই। এবং আপনি দেখেন আমাদেরকে যেদিন ক্যাম্পাস ছাড়া করা হলো, সেদিন এই ভাইদের এই রক্তাক্ত নৃশংস অবস্থা দেখে ১৮ জুলাই আমরা এটা কল্পনাও করিনি। আমি ১৮ জুলাই থেকে অভ্যুত্থানে ওটাকে দ্বিতীয় অধ্যায় বলি, যেটা নেতৃত্ব দিয়েছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা। তারা একদিনে সেদিন সরকারি হিসাব মতে ৬০ জনকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা যখন এখন জুলাইয়ের শহীদের তালিকা দেখি, ওই ১৮, ১৯, ২০ জুলাইয়ে ৩ দিনে ৫০০ জনের অধিককে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। তাহলে এর পরবর্তীতে এটা তো আর কোনো ওই কোটার আন্দোলনে থাকে না, এটা এক দফার আন্দোলনে আমাদের চলে গিয়েছিল। তো এই যে সামগ্রিক যে আমাদের পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে আসলে
যারা গণহত্যাকারী, যারা নির্দেশদাতা, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে। এবং আমরা এখন দেখছি যে এই গণহত্যাকারীর আশ্রয় হয়েছে ভারতে। ভারত এত বড় গণহত্যাকারীদের আশ্রয় দিয়েছে, তার মানে তারাই আসলে তাদের আশ্রয়, তাদের শেল্টারেই তারা এই কাজগুলো করেছিল। তাহলে সেই গণহত্যাকারীদের যদি বিচার বিএনপি এসে এখন নিশ্চিত না করে, তাহলে তো এটা বিএনপির সবচেয়ে বড় একটা রাজনৈতিক ব্যর্থতা। এবং এই পলিটিক্যাল ফেইলিওর কোনোদিন কথা দিয়ে অন্য কোনোভাবে ওভারকাম করার সুযোগ নেই। তো আমরা আশা করতেছি আসলে, যদিও এখন পর্যন্ত কাজে এটা দেখি না, আমি একটু ব্যাখ্যামূলক বলে ফেললাম, মাঠ পর্যায়ে যেটা হয় এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লোকালি, আমি সেন্ট্রালি হয়েছে এটা বলবো না, লোকালি একটা কথাবার্তা, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং আমার জেলায় পঞ্চগড় 1 আসনে আওয়ামী লীগের যে এমপি ছিল অভ্যুত্থানের আগে, সেই এমপি এই ঈদের সময় বাড়িতে গিয়ে 3 দিন থেকে এসেছে। প্রশাসন এটার খবর তখন জানায় নাই, প্রশাসন গ্রেফতার করে নাই, এবং আমার বিএনপির এমপি বা দলীয়ভাবে তাদের থেকে কোনো ধরনের ব্যবস্থা তো আমি শুনিই নাই, প্রতিবাদ তো শুনিই নাই। বরং বিএনপির স্থানীয় কিছু নেতৃবৃন্দ তার সাথে দেখা করেছে এই কারণে সামনে স্থানীয় নির্বাচনে তার সহযোগিতা লাগবে, কিছু ভোট বেশি পেয়ে সেজন্য জিততে পারে। এই আপনার যে এই উদাহরণটি, এই উদাহরণের মাধ্যমে কি আসলে খুব ভরসা কি রাখা যায় যে আওয়ামী লীগের বিচার করবে বিএনপি? না, এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই বলছি যে আমরা কথা এরকম শুনছি যেটা আশাব্যঞ্জক, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধীরে ধীরে, আপনি খোঁজ নেন মাঠ পর্যায়ে, এটা আমি পলিটিক্যালি আমি বিরোধী দলের একজন দেখে আমি এটা বলছি এমন না, আপনি মাঠ পর্যায়ে খোঁজ দেন, আপনি দেখবেন কিছু কিছু এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ধরেন জুলাইয়ের মামলার সাথে সম্পৃক্ত নাম আছে, ইউনিয়ন, উপজেলা, জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তারা এখন এলাকায় বসবাস করছে, তারা এখন খুব আরামসে চলাফেরা করছে, প্রশাসনকে ধরেন ওইখান থেকে বলে দেয়া আছে যে তাকে ডিস্টার্ব করবে না, মানে এই ধরনের একটা ইন্টারনাল ব্যাকডোর নেগোসিয়েশন আছে। সো ওইটা আমাদের আশঙ্কার জায়গা যে এটা করবে কি করবে না। আবার দুই একটা জায়গা আমরা দেখি মাঝে মাঝে যেখানে হচ্ছে বিচারিক প্রক্রিয়া রায়গুলো হচ্ছে, কিন্তু ওই রায়ে যখন আমরা হাসানুল হক ইনুর রায় দেখি মাত্র 10 বছর, যিনি জুলাইয়ে রানিং টাইমে আমাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে, এগুলোকে সন্ত্রাসী কার্যক্রম বলেছে, জঙ্গি গোষ্ঠীর আস্ফালন বলেছে জুলাইয়ের সময়ে, এবং সর্বশেষ আগস্টে তিনি প্রেস ব্রিফিং করেছেন। যারা শেখ হাসিনার বিভিন্ন যে অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখপাত্র হিসেবে তারা প্রেস ব্রিফিং করেছেন, ওইখানে তিনি ছিলেন। সেই মানুষকে মাত্র শাস্তি দেওয়া হয়েছে 10 বছর। তখন আমরা এই বিষয়টাতে মানে আমাদের সন্দেহ তৈরি হয়, যখন দেখি দীপু মন্ডির জামিন হয়ে যায় অনেকগুলো মামলায়, তখন সন্দেহ তৈরি হয়। এবং আপনি দেখবেন ওই আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে আরো বেশ কিছু, তারা যখন যায় কোর্টে, তাদের যে হাসিমুখ, তাদের যে কথাবার্তা, এবং সর্বশেষ এখন জুলাই শব্দটা, এই জুলাইয়ের জন্য বিএনপি আজকে ক্ষমতায়, তারেক রহমান দেশে, বেগম খালেদা জিয়ার সম্মানজনক একটা বিদায় হয়েছে, জুলাইয়ের জন্য নতুন করে বিএনপি রাজনীতিতে ফিরে এসেছে। সত্যি তো এটাই যে পরপর 3টা নির্বাচনে বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং অনেকটা তারা সফল হয়েছিল। 24 নির্বাচনের পরে মানুষ ভাবে নাই যে আবার বিএনপি কোনোদিন ব্যাক করতে পারবে শক্তিশালী ভাবে, তাহলে বিএনপিও তো ফিরে এসেছে এই নির্বাচনের মধ্য দিয়ে, এই জুলাইয়ের মধ্য দিয়ে। সেই জুলাইকে কিছু, মানে আমি আসলে গালি শব্দটা ব্যবহার করতেছি না, এটা খারাপ দেখায়, আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি আমরা ব্যবহার করে ফেলি আর কি, কিছু তথাকথিত সো কল্ড বুলশিট সাংস্কৃতিক কর্মী আছে, কিছু মানে সোশ্যাল মিডিয়ার কিছু ফেস আছে আর কি, তারা এমন শব্দ ব্যবহার করে যেই শব্দটা ব্যবহার করার পরেও তার বিরুদ্ধে যখন সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন আমরা মানে সন্দিহান হয়ে যাই যে এই সরকার কি শুধু জুলাইটা ব্যবহার করতেছে নাকি এই সরকার আসলে জুলাইটা ধারণ করে। আমরা এই প্রশ্নের উত্তর চাই আপনার কাছে হেলেন খান, আপনারা ব্যবহার করছেন না ধারণ করছেন? হয়েছে কি, সারজিৎরা হলো এই প্রজন্ম, ওদের আগের প্রজন্ম হলো আমরা। আমিও কিন্তু ছাত্র রাজনীতি, আমিও কিন্তু 90-এর আন্দোলন অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা প্রথম এসে যে বক্তব্যটা দিয়ে মানে সে শুরু করেছিল, সেখানে বলেছে 53 বছরে মানে বাংলাদেশে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের রাজনীতি হয়েছে। আমি এটা একটা ঘৃণা ভরে মানে কি বলবো, নিন্দা জানাই। এই দেশে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছে, এদেশে তিনি সেনাপ্রধান ছিলেন,
রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি কিন্তু জোর করে যে ক্ষমতা নিয়েছেন তা না, সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3 বছরের যে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণযুগ। এবং তিনি যে কতটা নিঃস্বার্থ রাজনীতি করেছেন, এটা তো এই জাতি যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন এই জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করবে। কারণ তিনি যখন শাহাদাত বরণ করেন, শহীদ হন, তখন তিনি তার স্ত্রী তার সন্তানদের জন্য একটি টাকা তিনি ব্যাংকে রাখেন নাই এবং এক তোলা জায়গা তিনি রেখে যান নাই তার স্ত্রী সন্তানটা থাকবে। এরকম একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে জন্ম নিয়েছে, এটা তো সার্জিতরা পায় নাই, আমরা পেয়েছি। সেই কারণে আমরা কিন্তু অনেক হোপফুল। ওরা শুধু এই 17 বছর, এই প্রজন্ম যারা, তারা এই 17 বছরের দুঃশাসন দেখেছে, 17 বছরের ফ্যাসিজম দেখেছে। ওরা আরেকটা পর্ব যে বাংলাদেশে ছিল, যেটা যে অসাধারণ, যেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন, উনি কিন্তু 3বারের প্রধানমন্ত্রী, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ভালো গাড়ি ছিল না। তিনি কিন্তু সেই প্রাইম মিনিস্টার হিসেবে একটা গাড়ি, এবং সেই পুরানো গাড়ি দিয়ে তিনি কিন্তু শেষ পর্যন্ত ওই গাড়িটা করেছেন। তার কিন্তু একটা জায়গা না, মানে তার কিন্তু কোনো একটা জায়গা ছিল না। সেই ইসে থেকে মানে ভাড়া বাসায় কিন্তু তিনি থাকতেন। আমাদের মহাসচিব দেখেন, তিনি কিন্তু ভাড়া বাসায়, এই যে একদম লাস্ট মন্ত্রী হওয়ার পরে তিনি যে হেয়ার রোডে গিয়েছেন, তার পূর্ব পর্যন্ত ভাড়া বাসায় থেকেছেন। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, তিনি এখনও ভাড়া বাসায় থাকেন। আমরা কিন্তু সততার রাজনীতি দেখে রাজনীতিতে এসছি, এবং সেই রাজনীতি কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলে এখনো বিদ্যমান। ওরা কিন্তু সেটা দেখে নাই। ওরা শুধু শেখ হাসিনার ওই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার দেখেছে। ওরা ওই নেতা দেখেছে যারা রাতারাতি দেখা গিয়েছে যে 1 বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এই রাজনীতিতে আমরা দেখি নাই। আমরা কিন্তু সততার রাজনীতি দেখেছি। দেখেন, আমি কিন্তু 40 বছর যাবৎ রাজনীতি করি। 40 বছর আমি 40 পয়সা ইনকাম করি নাই। আমার জীবনের এই প্রথম ইনকাম হলো, এবারে আমি পার্লামেন্ট মেম্বার যখন হলাম, এই প্রথম আমি কিন্তু টাকা ইনকাম করলাম। এর আগে কিন্তু 40 সারা জীবন কিন্তু আমি আমার পরিবারের অর্থ দিয়ে আমি কিন্তু রাজনীতি করেছি। এবং আমি না, আমার দলের এরকম অসংখ্য, আমি বলতে পারি শত শত না, হাজার হাজার নেতা আছে যারা কিন্তু পরিবারের অর্থ দিয়ে রাজনীতি করে। আমরা কিন্তু রাজনীতি মানে মনে করি স্যাক্রিফাইস। এটা আমি পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে, এটা পেয়েছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে। এখন কিন্তু এই জাতি দেখছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে তিনি প্রতিটা সময় একটা এক্সাম্পল সৃষ্টি করছেন। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে কোনো সুবিধা নিচ্ছেন না, তিনি গাড়ির সুযোগ নিচ্ছেন না, তিনি ড্রাইভারের সুযোগ নিচ্ছেন না, তিনি তেলের সুযোগ নিচ্ছেন না, তিনি বাড়ির সুযোগ নিচ্ছেন না। এত বড় এক্সাম্পল আসার পরও সার্জিতরা যখন বলে যে আমরা কিভাবে তাদের উপরে ভরসা করার কথা না, কারণ ওরা তো আমাদেরকে ওইভাবে পায় নাই, আমাদের দেখে নাই আমরা যে কীভাবেই করেছি। দেখলে হয়তো বা বলতে পারতো, হ্যাঁ ওরা বলতে পারে যে আপনাদের সময় তো হয়েছে, মানে ধরেন কেয়ারটেকার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা দেখেন, এখন আমরা বলতে চাই, আমাদের বিপক্ষ যদি দল যারা আছে, যদি আওয়ামী লীগ না থাকতো, এখন আমরা আশা করি ওদের যে এখন বর্তমান যে অ্যাক্টিভিটিস, বর্তমানে যেটা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি, কিংবা জামাতে ইসলামেরও পার্লামেন্টে যেটা দেখতে পাচ্ছি, পার্লামেন্টে কিন্তু আবার পার্লামেন্ট থেকে যখন বের হয় তারা আবার দেখি যে একটা সেই 17 বছরে আওয়ামী লীগের ফ্যাসিজম যেরকম ভূমিকা পালন করে ওরকম তারা কথাবার্তা বলতে চায়। কিন্তু তারপরেও আমরা আশা রাখি যে বিরোধী পক্ষ যদি কনস্ট্রাকটিভ যুক্তিসঙ্গত সমালোচনা করে, প্রেশার দেয়, প্রেশারে রাখে, কারণ সরকারে যারা থাকে তাদের ভুলভ্রান্তি হয়, আমি অস্বীকার করি না। আর আমি প্রথমেই কিন্তু স্টার্ট করেছি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি কিন্তু ছোট, কিন্তু এখানে জনসংখ্যা অনেক এবং আমাদের অসংখ্য সমস্যা আছে। এবং এই সমস্যা সবার আগে হলো যে আমাদের দেশ একটা দারিদ্র্যপূর্ণ একটা দেশ, এবং এই দেশের যেহেতু এই 17 বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আমরা অর্থনৈতিকভাবে এই দেখলাম যে আমাদের যেটা হয়েছে যে বৈদেশিক মুদ্রার এবার কিন্তু রেকর্ড পরিমাণ হয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের আশাবাদী, এবং আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের পাশাপাশি যদি
ওদের মতো কিংবা জামাত ইসলামের এখন যে কনস্ট্রাকটিভ ভূমিকা, এটা যদি চলতে থাকে, ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা সত্যিকার অর্থেই যেটা এই জাতি প্রত্যাশা করে সেটা কিন্তু জাতীয়তাবাদী দল, এই কিন্তু বিরোধী আপনাদের দলকে নিয়ে বিরুদ্ধে আমরা তো বিরোধী দল জিততে বারবারই পারবো। বলে আপনারা আগের সেই ফ্যাসিস্টদের তো- মতোই দলীয়করণ করেছেন, সংস্কার দেখুন, আপনারা আমি করছে আমি না। একটা কথা বলি, দলীয়করণের ব্যাপারে আমি যদি এখানে এক্সাম্পল নিয়ে আসি, দেখেন দলীয়করণ কিন্তু আমাদের পৃথিবীতে যদি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা কোনটা বলি, আমেরিকা বলি, ইংল্যান্ড বলি, কিংবা ভারতকেও কখনো কখনো, কিন্তু ভারতকে তো এখন আর ওইভাবে নিয়ে আসা যায় না। বিশেষ করে আমি ইউরোপ কান্ট্রি বলতে পারেন, কিংবা আমেরিকাকেই আমরা সবচেয়ে বেশি করি। সে আমেরিকা দেখেন, যখন রিপাবলিকানরা আসে ক্ষমতায় তখন কিন্তু একেবারে 3 মাসের মধ্যে পুরো সেট তারা কিন্তু চেঞ্জ করে ফেলে, টোটাল প্রশাসনটাই কিন্তু রিপাবলিকান হয়ে যায়। এর মানে এই না যে এইটাকে আপনি দলীয়করণ বলতে পারেন, বরং আপনি মনে করতে পারেন, আমি বলবো যদি বিএনপি যদি সুযোগ থাকতো, বিএনপি যদি এই ধরনের কিছু করতে পারতো, সেটা করা সম্ভব হচ্ছে না। কারণ ফ্যাসিস্টদের 17 বছর তারা যেই নিয়োগ দিয়েছে, দেখেন আমি কিন্তু আজকেই আমি মাদারীপুর থেকে আসলাম, আমি ওই যে খবর নিচ্ছিলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, তো আমি বললাম যে কি অবস্থা, কোন মানে পরীক্ষার ইয়েটা কেমন চলছে, কারণ আমি একটা কলেজের সভাপতি। তো বললো যে দেখো সবই কি ঠিক আছে, কিন্তু প্রশাসন তো কাজ ওয়ার্ক করছে না। তো আপনি তো জানেন যে এই 17 বছরের প্রশাসনটা এমনভাবে ওরা সাজিয়েছিল, সবচেয়ে বেশি সময় গুরুত্ব এবং সবচেয়ে বেশি দিয়েছিল যে টোটাল প্রশাসনটা ওরা অ্যাবসুলেট করেছিল। এখন ওই প্রশাসন দিয়েই তো আপনি চলতে হচ্ছে, ওদেরা কিন্তু ঠিকভাবে কাজ করছে না। সেই ক্ষেত্রে বিএনপি কাজের সুবিধার্থে যদি ধরেন এই যে জেলা প্রশাসক নিয়ে হয়তো কিছুক্ষণ পর ও কথা বলবে, দেখেন জেলা প্রশাসক যদি আমরা নির্বাচনে যাই তাহলে তো এখনো পর্যন্ত আমরা ডিসেম্বরের আগে কিন্তু যেতে পারবো না। তো এই কয়টা দিন কিভাবে চলবে? এই কয়টা দিন একটা দিন কি এই জনগণ আমাদেরকে ছাড় দিবে না? কারণ তারা তো চায় যে তারা ভোটের মাধ্যমে একটা দল ক্ষমতায় পাঠিয়েছে, তারা তাদের সবচেয়ে বেশি তারা শান্তিপূর্ণভাবে চলতে পারে, নিরাপত্তার সহিত চলতে পারে, সেটাই কিন্তু এই সরকারের কাছে তাদের কামনা। তো সেইটা যদি করতে হয়, এই সময়টা কিভাবে চলবে? এই সময়টা চালানোর জন্য টেম্পোরারি বেসিসে আপনি মনে করেন যে জেলা প্রশাসক দিয়েছে কিংবা অন্য জায়গায় যে নিয়োগগুলো দিয়েছে, তা আমি মনে করি এই জায়গায় যেমন কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছিল, আপনার ঢাকা মহানগর উত্তরের যে প্রশাসক দেওয়া হয়েছিল, তাকে নিয়ে যেই ধরনের মানে ক্রিটিসিজম ছিল যে অর্থের বিনিময়ে, এবং তাকে বলা হয়েছিল কোনো একটা উগ্র মানে সংগঠনের সাথে তার সম্পৃক্ততা আছে, তারপরে একজন উপদেষ্টা অর্থের বিনিময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ধরনের ইয়া ছিল। কিন্তু আপনি দেখেন আমাদের ঢাকা মহানগর উত্তরে যাকে জেলা প্রশাসক দিয়েছে কিংবা দক্ষিণে যাকে জেলা প্রশাসক দিয়েছে, এই ধরনের কোনো কথা আসবে না। হয়তো বলতে পারেন যে দলীয়করণ করা হয়েছে, কিন্তু তারা তো এই 17 বছর না, আমি জানি মিল্টন এবং সালাম ভাই 50 বছরের উপরে সে রাজনীতি করে, মিল্টনও প্রায় 40 বছরের মতো, কারণ আমার সমসাময়িক 40 বছরের মতো রাজনীতি করে। তো এবং দলের সাথে খুবই কমিটেড, জনগণের সাথে কমিটেড। তো তাদের কাছ থেকে কিন্তু জনগণ একটা ভালো ডেলিভারি পাবে, সেই কারণেই এই টেম্পোরারিতে তাদের দেওয়া হয়েছে। এখানে আমি তো কোনো অন্যায় দেখি না। অন্যায় দেখতাম যদি অর্থের বিনিময়ে এই ধরনের কোনো নিয়োগ দেওয়া হতো, সেটাই দেখতাম। কাজেই আপনারা, আমি বলবো যে এই জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর উপরে আপনারা আস্থা রাখেন, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন যে সে কিন্তু কি করেছে, ক্ষমতায় আসার পূর্বেই কিন্তু বিরোধী দলের বাসায় গিয়েছে, ওদের সংগঠনের আমরা কিছু রাজনৈতিক পরিবর্তন, ধারার পরিবর্তন দেখেছি, কিন্তু তো সেই জায়গায় বিরোধী দল যদি আমরা হয় কি, ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক চেষ্টা করেছেন, অনেক স্যাক্রিফাইস, এখন কিন্তু এই জাতি বুঝতে পারছে যে কত বড় মাপের একজন নেত্রী ছিল, কিন্তু তাকেও কিন্তু অসংখ্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কেন হয়েছে? আমাদের বিরোধী পক্ষ সবসময় কিন্তু একটা কনস্পিরেসি থিওরি কিংবা একটা প্রোপাগান্ডা চালিয়েছে, সেই কারণে এগুলো কিন্তু আমাদের ফেস করতে হয়েছে। তবে আমি প্রত্যাশা রাখি এই তো নতুন প্রজন্ম এবং যারা বিরোধী দল হিসাবে এসছে, কারণ দীর্ঘদিন তারাও তো অনেক সাফার করেছে, সাফার করার কারণে তারা নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ নিবে না যাতে আবার আমরা মানে ভিন্ন খাতে যাই, আবার আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাই।
আচ্ছা, আপা হচ্ছে অনেকগুলো কথা বলেছেন। প্রথমত আমি যে হলে বলেছি প্রায় 53 বছর, মানে 71 থেকে 2024 পর্যন্ত বলেছি। এই টাইমটাতে আসলে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়েছে, ব্যক্তি, গোষ্ঠী, দলের স্বার্থ প্রাধান্য কেন্দ্রিক রাজনীতিটা হয়েছে। ওইখানে আপা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার কথা বলেছেন। হ্যাঁ, আমরা এই বিষয়ে আসলে এগ্রি করি। ব্যক্তি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তার জায়গা থেকে যেগুলো আপা বললেন, আসলে যে কোনো জায়গা রেখে যাননি, ব্যাংকে টাকা রেখে যাননি, বা এই ধরনের দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই জন্য আজকে পর্যন্ত দাঁড়িয়ে ধরেন বিরোধী দলে যারা আছেন তাদের ওই রেসপেক্টটা তার প্রতি আছে, এবং ওই জন্যই যখন তার মুক্তিযোদ্ধার খেতাবটা বাতিল করতে চেয়েছিল আওয়ামী লীগ, এটার জন্য পুরো দস্তুর প্রস্তুতিও নিয়ে নিয়েছিল, সাধারণ মানুষের একটা প্রতিবাদের মুখে কিন্তু এটা করতে পারেনি। এই জন্যই যখন বেগম খালেদা জিয়ার একটা জানাজা হয়, এই জানাজায় দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে নেমে আসে ওই জানাজায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য যে আমি এই দুইজন মানুষকে সামনে রেখে, এই দুইজন মানুষকে দিয়ে বাকি পুরো বিএনপির সকল নেতাকর্মীকে আমি তুলনা করতে পারবো না। উনি যেভাবে বললো যে এই জায়গা রেখে যাননি, ব্যাংকে টাকা রেখে যাননি, ভালো একটা গাড়ি ছিল না, এগ্রি করি ওই দুইজনের ক্ষেত্রে। কিন্তু আমি তো এটাও দেখলাম যে আমার বিএনপির একজন ব্যাংক থেকে 18,000 জনগণের 18,000 কোটি টাকা ঋণ খেলাপি বলে এমপির শপথ নিতে পারলো না। আমি তো এরকমই দেখলাম, এখনো সংসদে এরকম আছে কয়েকজন এমপি যারা 4-5 জন মিলে এখন পর্যন্ত প্রায় 1,000 কোটি টাকা ঋণ খেলাপি। তো আমাদের জায়গাটা হচ্ছে কোন জায়গায়? আমরা এখনো দেখছি যে আপা যাদের নাম বললেন তাদের বিষয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ দিই না। আমরা কিন্তু রুহুল কবির রিজভীকে নিয়ে কোনো অভিযোগ দিচ্ছি না। মানে তারা আমাদের আরেকটা রাজনৈতিক দল দেখে আমরা তাদের নিয়ে বলবো, ওই প্র্যাকটিস আমরা যেতেই চাই না। আমরা কিন্তু বিএনপির মহাসচিব নিয়ে কথা বলছি না। ওনারা জনাব তারেক রহমানের যে জেস্চারগুলোর কথা ভালো বলছেন, আমরা তো এটা খারাপ বলি না, আমরা তো এটা স্বীকার করি যে ওনার যে হচ্ছে জায়গা থেকে ওনার নিজেকে যেভাবে প্রেজেন্ট করা বা ওনার যে লাইফস্টাইল, এটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু অল্প কয়েকটা জিনিসকে সামনে রেখে আমি ব্যাকডোরের যেই ধরনের কাজগুলো চলছে এগুলো আমি বলবো না, এটা তো হতেই পারে না। এটা যদি আপনারা ভুল করবে, আমি চাই যে ওনাদেরকে এটা বলতে, ওনারা কখনো এই তুলনাটা যখন করবে, আমাদের যৌক্তিক সমালোচনা করতেই পারে, কিন্তু এই তুলনা ওই আওয়ামী লীগের মতো করছে, এটা যেন না হয়। দিন শেষে আমিও কোনোদিন বিএনপির তুলনা আওয়ামী লীগের সাথে করব না। বিএনপিকে দিয়ে আমি জাস্টিফাই করব, তার ভুলগুলো ধরিয়ে দিব, কঠোর সমালোচনা করব, এমনকি প্রয়োজন যদি হয় তারেক রহমানেরও করব। সবাই খারাপ, তারেক রহমান ভালো, এই পলিসি তো আমরা এই প্রজন্ম যাব না, আমরা তারও সমালোচনা করব। কিন্তু আমরা যখন দেখি আবার নিজের মনে মানে এই জিনিসটা চলে আসছে, কারণ এগুলো তো তারা দেখতেছে, তারাও ফিল করে, এই জন্য উনি বলেই ফেলছেন। আমি আরো বেশি কয়েকটা করে মনে করিয়ে দিই। যেমন আপনি দেখেন বিএনপির এসেই একটা মহলের, আমি কিন্তু সবার কথা বলছি না, কিন্তু ওই মহলটাকে যদি সরকার না আটকাতে পারে, এই দায় তো সরকার এড়াতে পারে না। আমরা দেখলাম ইসলামী ব্যাংক মানে দখল করার একটা পায় তারা করা হলো, ব্যর্থ হলো, এখন ওই কমিটিটা বাতিল করলো। তাহলে চেষ্টা কিন্তু করা হয়েছে। আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে সবচেয়ে যারা একদম দলীয় শিক্ষক, মানে দেখেন কেউ একটা দল করতে পারে, কিন্তু দলীয়র মধ্যে আপনি সবচেয়ে যোগ্যটাকে দেন না, যোগ্যতা অনুযায়ী দেওয়া হয় না। দলীয়র মধ্যে সবচেয়ে বেশি যে আনুগত্যশীল, যতই অযোগ্য হোক, তার সিভি যতই ডাউন হোক না কেন, তাকে দেওয়া হয়। এমনকি আপনারা নিজেই স্বীকার করলেন, উনিও একটা স্কুলের না প্রতিষ্ঠানের সভাপতি। বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এখন বিএনপির লোকজন। এখন আপাকে নিয়ে আমার আপত্তি নেই, উনি একজন সংসদ সদস্য, ওনার ওই কোয়ালিটি আছে। কিন্তু আমার উপজেলার সবচেয়ে ভালো স্কুলটাতে যে সভাপতি হয়েছে সে তো একটা চাঁদাবাজ, সে তো গরুহাটি থেকে 100 টাকা চাঁদাবাজি করছে, মরিচাটি থেকে প্রতিদিন 50 টাকা চাঁদাবাজি করে, সে তো আমার পুরো স্কুলটা, আমার উপজেলার জেনারেশনটাকে ধ্বংস করে দিবে। আমি তো তাকে মানতে পারি না। তো আমার সমস্যাটা ওই জায়গায়। আমার সমস্যা হচ্ছে যখন আমি দেখি একটা খেলার যে প্রতিষ্ঠান, বিসিবির মতো একটা প্রতিষ্ঠানেও সবাইকে নাতিপুতি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে সবাইকে বসাইতে হয়, আমার তখন খারাপ লাগে। আমরা দেখলাম 8 দিনের মতো হাসপাতাল, যে হাসপাতাল একটা ভুল করেছে, অবশ্যই শাস্তি হওয়া উচিত, বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া উচিত, এবং যেই ধরনের তাদেরকে পরবর্তী ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত। কিন্তু আপনি হাসপাতালটাই বন্ধ করে দিবেন, এটা তো হচ্ছে আপনি টার্গেট করলেন, দল কেন্দ্রিক টার্গেট করতেছেন প্রতিষ্ঠানকে। এখন ওই প্রতিষ্ঠানের প্রত্যেকদিন আউটডোরে যে 2000 মানুষ চিকিৎসা নেয়, ওই প্রতিষ্ঠানের হাসপাতালে যে মেডিকেল কলেজ, সেখানে যে 500 ইন্টার্ন শিক্ষার্থী আছে, তাদের ভবিষ্যৎ যাচাই না করে যে আপনি সিদ্ধান্ত নিছেন, এটা তো আপনি লোক দেখানো আবেগের বশবর্তী, এবং আপনি আপনার একটা দলকে দুর্বল করার একটা প্রজেক্ট হিসেবে নিছেন। বাংলাদেশে অসংখ্য সরকারি বেসরকারি হাসপাতালে প্রত্যেকদিন একই কাজ হচ্ছে, সেটা আপনি আমলে নিচ্ছেন না। আমাদের জায়গায় সমস্যা কোন জায়গায়? আপনার মাত্র যেটা বললেন, প্রশাসক আপনি বসাইছেন, প্রয়োজন শূন্য, নির্বাচন দিতে 6 মাস লাগবে, আমরা এগ্রি করি। কিন্তু আমার সমস্যা হচ্ছে তখন যখন ওই প্রশাসক পদে বসে থেকে সে মেয়র নির্বাচনের জন্য সে পোস্টারিং করে, সে ওইটাকে অ্যাবিউজ করে, সে ওইটার জন্য পুরো মেয়র নির্বাচনী প্রচারণা যা আছে সেটা চালায়, তখন আমার সমস্যা। আমার সমস্যা কোথায়? প্রত্যেক
প্রত্যেকদিন পেপারে আসছে যে ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র দলীয় পরিচয় দেখে, অথচ তার বিরুদ্ধে রানিং এখন দুদকে মামলা চলছে, সে অলরেডি দণ্ডপ্রাপ্ত। আবার আমি দেখি যে অন্যতম সৎ একজন ডিসি যে আওয়ামী লীগের আমলে নিপীড়িত ছিল, সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম, সে শুধুমাত্র একটা জিনিসকে আমি আজকে স্পষ্ট করে বলি, কারণ এই তথ্যগুলো আমরা যখন ঘেটে পেয়েছি, সিলেটের হযরত শাহজালালের মাজারে প্রত্যেক বছরে 100 কোটি টাকা দ্রব্যমূল্য থেকে শুরু করে টাকা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য আসে, 100 কোটি টাকা সেখানে আসে দান হিসেবে। তিনি শুধু এটার হিসাব রাখতে চেয়েছেন, আর কিচ্ছু না। মাজারের টাকা মাজার যেভাবে চায় খরচ করবে, কিন্তু হিসাবের আওতায় আনতে হবে। কিন্তু সেখানকার 100 কোটির মধ্যে 10 কোটি থাকে, 90 কোটি কিভাবে দলীয়ভাবে লুটপাট হয় সেটা সেখানকার মানুষ জানে। সেটা ডিসি সারওয়ার আলম আটকাতে গিয়েছেন, কারো পেটে নিশ্চয়ই লাথি পড়েছে, তাকে সেখান থেকে একদিনের মাথায় স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। আমাদের সমস্যাটা ওই জায়গায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন দেখি যত ধরনের কার্ড যাচ্ছে, আমরা কার্ডের এই প্রজেক্টটাকে সাধুবাদ জানালাম, কিন্তু কার্ডগুলো শুধু বিএনপির কর্মীদেরকে দেওয়া হচ্ছে। এখন বিএনপি তো 50% মানুষের ভোট পেয়ে সরকার হয়েছে, তাহলে বিএনপির এই মানুষদেরকে যদি শুধু কার্ড দেওয়া হয়, বাকি 50% মানুষ কি বাংলাদেশের না? তারা জনগণ না? বিএনপি তাদের সরকার না? তাহলে বিএনপি যদি সবাইকে দিত তাহলে আমরা অ্যাপ্রিশিয়েট করতাম। কিন্তু এই যে আপনাদের যে বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডগুলোর কথা বলছি, আপনি আপনাদের বলি সমস্যা নেই। এবং কি আমরা যখন দেখি এই দুদক, মানবাধিকার কমিশনের মতো যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেগুলো আমার সংস্কার করা আমার রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রতিষ্ঠানগুলোতে যে অধ্যাদেশটা আইনে পরিণত করা দরকার সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। অথচ এগুলো বিএনপির 31 দফায় আছে। আমরা তো সেদিন খুশি হয়েছিলাম যেদিন দেখে 31 দফায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কিন্তু 31 দফা বিএনপি নিজেদের দফা যখন বাস্তবায়ন হয় না, তখন আমাদের যে আশা, সেই আশাটা থেকে আমরা দূরে সরে যাই, আশাহত হই। এমনকি এখন যেটা হচ্ছে, আমি একদম দুঃখের সাথে বলি, বলা হচ্ছে সবকিছু প্রশাসনের মাধ্যমে হচ্ছে, ডিসির মাধ্যমে, ইউএনওর মাধ্যমে, কিন্তু আপনি যা দেখবেন, আমি আমার উপজেলার কথা বলি, আমার উপজেলায় যিনি ইউএনও, তিনি ধরেন 100 কার্ড এসেছে আমার উপজেলায়, ধরেন ফ্যামিলি কার্ড, 100টা কার্ড ভাগ করে নেয় এভাবে, উপজেলা বিএনপি সভাপতি 50টা কার্ড দিবে, মানে বিভিন্ন মানুষের লিস্ট দিবে, আর সেক্রেটারি 50টা মানুষের লিস্ট দিবে। একজন ইউএনও যে নিজে থেকে 50 জন দুস্থ মানুষের দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে নাম দিবে, এই সুযোগ তার কাছে থাকে না। যদি সে এই ধরনের পাওয়ার ওইখানে দেখাইতে চায়, তখন তার কয়েকদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ওই ট্রান্সফারটা তার আবার ওই যে প্রোফাইল থেকে তার সারা জীবনের পদোন্নতি হবে, ওইখানে লিস্ট করা থাকে, তাহলে সে তো সেটা সাহস করবে না। এখন এই যে সামগ্রিক সমস্যাটা হচ্ছে, আমরা এগুলো ধরিয়ে দিচ্ছি, আমরা চাই এগুলো সংশোধন করুক, এটা বিএনপির জন্য দরকার, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এখন এগুলো ধরিয়ে দিতে যেতে যদি আমাদেরকে বিরোধী দল হিসেবে সংসদে আর বাইরে হজম না করা যায়, সংসদের ফরমাল জায়গার কথা, আমার টকশো টেবিলের কথা আর রাজপথের কথা তো এক হবে না। আমরা আমাদের কথাগুলো বলবো, এই কথাগুলো আমরা বিশ্বাস করি, এটা যেমন আমাদের জন্য, দেশের জন্য ভালো, বিএনপির জন্য ভালো।